সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে বাফার দ্রবণ। প্রথম হচ্ছে বাফার দ্রবণটা কি কি টপিকের নাম কি বলো? বাফার রাসায়নিক পরিবর্তনের বাফার দ্রবণ। চ্যাপ্টারটার নাম হচ্ছে রাসায়নিক পরিবর্তন। কি পরিবর্তন বলো? রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন। এখন প্রশ্ন হচ্ছে বাফার দ্রবণটা কি সেটা আমাকে জানতে হবে। তাহলে বাফার দ্রবণ হচ্ছে প্রতিরোধকারী দ্রবণ। কি দ্রবণ আবার বলো? প্রতিরোধকারী দ্রবণ। যে দ্রবণে সামান্য অ্যাসিড বা ক্ষার যোগ করলে ওই দ্রবণের পিএইচ এর মানে কোনো পরিবর্তন হয় না, তাকে বাফার দ্রবণ বলে। মানে বাফার দ্রবণ হচ্ছে এমন একটা দ্রবণ যে দ্রবণে সামান্য অ্যাসিড বা কি যোগ করলে বলো? ক্ষার যোগ করলে মিশ্রণে পিএইচ এর মানে কোনো পরিবর্তন হয় না। তাহলে দ্রবণটাকে তৈরি করতে হবে। দ্রবণটাকে কি করতে হবে বলো? তৈরি করতে হবে। তাহলে একটু খেয়াল করো, বাফার দ্রবণ কাকে বলে? সংজ্ঞা লিখো সবাই। বাফার দ্রবণ, প্রথমে বাফার দ্রবণের সংজ্ঞা লিখো। বাফার দ্রবণ, বাফার দ্রবণ দেখো, একটা নির্দিষ্ট পিএইচ এর দ্রবণে, একটি নির্দিষ্ট পিএইচ এর দ্রবণে, পিএইচ মানে তো পড়াইছি আমরা, পড়াইছি না? দেখো, একটি নির্দিষ্ট পিএইচ এর দ্রবণে, নির্দিষ্ট পিএইচ এর দ্রবণে সামান্য অ্যাসিড বা ক্ষার যোগ করলে, দেখো সামান্য অ্যাসিড বা ক্ষার যোগ করলে, অ্যাসিড বা ক্ষার যোগ করলে, ক্ষার যোগ করলে সামান্য অ্যাসিড বা ক্ষার যোগ করলে মিশ্রণের পিএইচ এর কোনো পরিবর্তন হয় না। মিশ্রণের পিএইচ এর কোনো কি হয় না বলো? পরিবর্তন হয় না। মিশ্রণের পিএইচ এর কোনো পরিবর্তন হয় না। মিশ্রণের পিএইচ এর কোনো পরিবর্তন হয় না। পিএইচ এর কোনো পরিবর্তন হয় না। কোনো পরিবর্তন হয় না, তাকে বাফার দ্রবণ বলে। তাকে বাফার দ্রবণ বলে। বাফার দ্রবণ বলে। বাফার দ্রবণ বলে। তাহলে এই বাফার দ্রবণের কার্যকারিতা কি, বা বাফার দ্রবণের কাজ কি, বা বাফার দ্রবণ কিভাবে কাজ করে সেটা আমাকে আগে জানতে হবে। সবাই এটা সংজ্ঞাটা লিখো। একটা নির্দিষ্ট পিএইচ এর দ্রবণে সামান্য অ্যাসিড বা ক্ষার যোগ করলে মিশ্রণের পিএইচ এর কোনো পরিবর্তন হয় না, তাকে কি বলা হয় বলো? বাফার দ্রবণ বলে। তাকে কি বলে বলো? বাফার দ্রবণ বলে। তাকে বাফার দ্রবণ বলে। ওকে, অফিস থেকে নেইবা। তাহলে বলো, একটি নির্দিষ্ট পিএইচ এর দ্রবণে সামান্য অ্যাসিড বা ক্ষার যোগ করলে মিশ্রণের কিসের পরিবর্তন হয় না বলো? পিএইচ এর মানে কোনো কি হয় না বলো? পরিবর্তন হয় না, তাকে কি বলা হয় বলো? বাফার দ্রবণ বলে। তাকে বাফার দ্রবণ বলে। ওকে, ফাইন। এখন দেখো, এটার বাস্তবতাটা তোমাকে বলি। আমাদের রক্ত এক ধরনের বাফার। রক্ত এক ধরনের কি বলো? বাফার। রক্তের যদি পিএইচ এর মানটা কোনো কারণে 0.5 বেশি বা কম হয় তাহলে মানুষ মারা যেত। রক্তের পিএইচ যদি কোনো কারণে, মানে ইঞ্জেকশন দিই না আমরা, তাহলে ইঞ্জেকশন দিলে পিএইচ এর পরিবর্তন হওয়ার কথা, কিন্তু রক্ত সেটা প্রতিরোধ করে। প্রতিরোধ যদি না করতো তাহলে আমরা মারা যাইতাম। আমরা যে খাই স্প্রাইট বা সামথিং কিছু খালি পেটে, ওইটাতেও কিন্তু আমাদের পিএইচ এর মানে পরিবর্তন করে, মারাত্মক ধরনের ক্ষতি হয়, অনেকে মারাও যায়। যাদের বাফার প্রতিরোধ ক্ষমতা কম তারা মারা যেতে পারে। তাহলে বলো, আমাকে বলো, এই রক্তে আমরা ওষুধ খাই, ওষুধ খাওয়ার ক্ষেত্রে তো পিএইচ এর মানে পরিবর্তন ঘটে, তখনও কিন্তু আমাদের কোনো সমস্যা হয় না। কেন? কারণ রক্ত সেটা কি করে? প্রতিরোধ করতে পারে। তাহলে বাফারটা বাস্তবে না আমাদের অনেক কাজে লাগে, যেটা হয়তো আমরা ফিল করতে পারি না। তাহলে বাফারের এই মিশ্রণটা কি করে বলো? অ্যাসিড বা ক্ষার যাই হোক ঢুকানো হোক না কেন, তবে সামান্য পরিমাণ। তুমি যদি বিষ খাই বলো যে আমার প্রতিরোধ করবে, রক্তে বাফার হবে? বিষ প্রতিরোধ করতে পারবে? রক্ত অতিরিক্ত পরিমাণে বিষ কি করবে? তোমার শরীরের ভিতরে ঢুকে তোমার রক্তকে দূষিত করে মরে যাওয়া। আর কোনো কথা না, অক্কা বাবা। তাহলে মূল কথা কোনটা স্যারকে বলো? মূল কথা হচ্ছে, যদি আমরা এই দ্রবণের মধ্যে যদি কি যোগ করি বলো? সামান্য অ্যাসিড বা ক্ষার যোগ করি, তাহলে মিশ্রণের পিএইচ এর মানে কোনো কি হবে না বলো? পরিবর্তন হবে না। মিশ্রণে কি হবে না বলো? পিএইচ এর মানে কোনো কি হবে না বলো? পরিবর্তন হবে না। তো এখন প্রশ্ন হচ্ছে, জিনিসটা আমরা একটু দেখবো বাস্তবে, একটা ভিডিও দিয়ে দেখবো। দেখো, আমরা একটা ভিডিও দিয়ে দেখাচ্ছি। দেখো, একটা ভিডিও দিয়ে দেখো এই বাফারটা কি একটু দেখো। দেখো সবাই, দেখো সবাই একটু দেখো বাফার দ্রবণটা কি একটু দেখো সবাই। এর হচ্ছে বাফারের যে প্রক্রিয়া, দেখো এর হচ্ছে একটা বাফার দ্রবণ, এটা আনবাফার, এটা হচ্ছে বাফার। Which is kind of like liquid pH paper. So here I've added some drops of the universal indicator. তার মানে এটা হচ্ছে ইন্ডিকেটর। এটা ইন্ডিকেটর যেটা কি করবে? পিএইচ পরিবর্তন হলে তার কালার চেঞ্জ হয়ে যাবে। পিএইচ পরিবর্তন হলে কি হবে বলো? কালার চেঞ্জ হবে। আর পিএইচ পরিবর্তন হলে কালার চেঞ্জ হয়ে যাওয়ার জন্য ইন্ডিকেটরটা দেওয়া হয়েছে। এইটা হচ্ছে বাফারের একটা দ্রবণ, মানে বাফার মিশ্রণ। এটা বাফারটা এটার মধ্যে মিক্স করা হবে, মানে বাফার তৈরি করতে হবে। তৈরি করার ব্যাপারটা পরে দেখাবো, আগে এটা দেখো।
So now I'm going to add a buffer to this flask. The buffer I'm using will make the pH certified 7.00 plus or minus 0.02 pH units. Comes in its little probe. I do the contents of the glass. Buffer salts will have both the weak acid and its conjugate base. তার মানে এটা বাফার দ্রবণ, আর এটা কি বাফার দ্রবণ নয়। 7.00. Very similar color. এখন ইন্ডিকেটর, এখন দেখো এসিড যোগ করব, দেখো কি ঘটে। Indicates the distilled water also has a pH very close to 7.00. Now I'm ready to challenge these solutions with acid and bases. I have one molar HCl, strong acid. I will add one drop to my সাথে সাথে কালার চেঞ্জ হয়ে যাবে, দেখো পিএইচ এর মানে পরিবর্তন হয়ে যাবে, দেখো সাথে সাথে swirl. দেখছো, সাথে সাথে কালার, তার মানে পিএইচ এর মানে কি হয়ে গেছে, Change in color. কিন্তু এটার মধ্যে দিলে পরিবর্তন হবে না, দেখো। pH 2. Now I'm going to do the same with my buffered solution. A drop of strong acid. হচ্ছে, যতই দিবে তো হবে না। Multiple color change. The buffered solution is still at very close to pH 7.00. I will now do a little titration here where I add drops and swirl. 2, 3, দেখছো কোনো পরিবর্তন হচ্ছে না, 40 ফোঁটা দিলেও তাহলে এত ফোঁটাকে সে প্রতিরোধ করতে পারতেছে। 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. 20 drops. pH is still holding steady. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 2, 3, 4, 5, 6, 7, 8. 48 পিএইচ এর মানে অনেকগুলো দেওয়ার পর পরিবর্তন হবে, দেখো অনেক একটু হচ্ছে, একটু পরিবর্তন হচ্ছে, pH of 6. তার মানে পরিবর্তন হয়েছে একটু, অনেক দেওয়ার পর, বাট অনেকগুলোকে প্রতিরোধ করে ফেলছে না। এই প্রতিরোধ করছে কিনা বলো, ব্যাপারটা মাথায় রাখবে, এই কথা নাই। দেন এবার খাদ দিলেও তার পিএইচ এর মানে কোনো পরিবর্তন হবে না, তার মানে এটা একটা কি দ্রবণ বলো, বাফার দ্রবণ। কি দ্রবণ বলো, বাফার দ্রবণ। দেখো সামান্য খাদ যোগ করলেও সেম হবে। Now we're at orange, that's around pH 5. Drops, and we are down around pH. তার মানে কাহিনী বুঝছো, তার মানে বাফার দ্রবণ কি করবে, সামান্য অ্যাসিড যোগ করলেও প্রতিরোধ করবে, সামান্য ক্ষার যোগ করলেও কি করবে, প্রতিরোধ করবে। তাহলে আমি বলতে পারি যে মিশ্রণে বা যে দ্রবণে সামান্য অ্যাসিড বা ক্ষার যোগ করলে মিশ্রণে পিএইচ এর মানে কোনো কি হয় না, পিএইচ এর পরিমাণ পরিবর্তন হওয়া মানে কি হয়ে যাওয়া বলো, কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এটা তো এখন তো পিএইচ মাপার জন্য আলাদা যন্ত্র আছে, যে যন্ত্রগুলো দিয়ে সরাসরি পিএইচ এর মান কত সেটা মাপা যায়। তো তাহলে বাফার দ্রবণ হচ্ছে প্রতিরোধকারী দ্রবণ। কি দ্রবণ বলো, প্রতিরোধকারী দ্রবণ। আর বলো কি দ্রবণ, তাহলে বাফার দ্রবণ দুই প্রকার, দেখো বাফার দ্রবণ প্রতিরোধকারী দ্রবণ, সবাই লিখো বাফার দ্রবণ প্রতিরোধকারী দ্রবণ, লেখো বাফার দ্রবণ প্রতিরোধকারী দ্রবণ, সবাই লিখো বাফার দ্রবণ, বাফার দ্রবণ প্রতিরোধকারী দ্রবণ, প্রতিরোধকারী দ্রবণ, প্রতিরোধকারী দ্রবণ, দ্রবণ, সবাই লিখো বাফার দ্রবণ প্রতিরোধকারী দ্রবণ। এবং এখান থেকে প্রত্যেকটা বছরই প্রশ্ন আসবে এই টপিকটা থেকে 100% আসবে। তাহলে এটা হচ্ছে প্রতিরোধকারী। তাহলে বাফার দ্রবণ দুই প্রকার, একটা হচ্ছে অম্লীয় বাফার, একটা ক্ষারীয় বাফার। দেখো বাফার দ্রবণ দুই প্রকার, সবাই লিখো বাফার দ্রবণ দুই প্রকার। বাফার দ্রবণ, দেখো বাফার দ্রবণ দুই প্রকার, একটা হচ্ছে অম্লীয় বাফার, অম্লীয় বাফার, দুই নম্বর হচ্ছে ক্ষারীয় বাফার, ক্ষারীয় বাফার। তাহলে একটা হচ্ছে অম্লীয় বাফার আর একটা হচ্ছে ক্ষারীয় বাফার। একটা অম্লীয় বাফার, একটা কি বাফার বল, ক্ষারীয় বাফার। তাহলে বল অম্লীয় বাফারের পিএইচ কত কম হবে, 7 কম হবে। তাহলে এটার পিএইচটা হবে 7 কম, 7 কম। আর এটার পিএইচ 7 বেশি, পিএইচ 7 বেশি। তাহলে এটার পিএইচ 7 কম আর এটার পিএইচ হচ্ছে 7 বেশি। সামনে চলে আসো, পিএইচ 7 কম আর এটা হচ্ছে 7 বেশি। আচ্ছা এবার একটু খেয়াল করো,
এই মিশ্রণটা বাফার দ্রবণটা বানাতে হবে না? বানাতে হবে তো নাকি? এমনি এমনি মানে বাফার দ্রবণটা তো বানাতে হয়। তো বাফার দ্রবণ কীভাবে বানাবা? তাহলে বাফার দ্রবণে বানানোর সিস্টেমটা হচ্ছে, মানে বানানোর যে সিস্টেমটা সেটা হচ্ছে অম্লীয় বাফার প্রস্তুতি। সবাই লিখো অম্লীয় বাফার প্রস্তুতি। সবাই লিখো অম্লীয় বাফার প্রস্তুতি। অম্লীয় বাফার প্রস্তুতি। অম্লীয় বাফার প্রস্তুতি। সবাই লিখো অম্লীয়। তাহলে একটা দুর্বল অম্ল, দেখো একটা দুর্বল অম্ল, দুর্বল অম্ল প্লাস এর কনজুগেট লবণ, কনজুগেট লবণ, কনজুগেট লবণ, কনজুগেট লবণ বা অনুবন্ধী লবণ, অনুবন্ধী লবণ, অনুবন্ধী লবণ। তাহলে একটা দুর্বল অম্ল এবং এর কনজুগেট লবণ, দুর্বল অম্ল এবং এর কনজুগেট লবণ লাগবে। এখন প্রশ্ন হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই কনজুগেট লবণ? কনজুগেট লবণ বলতে কি বুঝো সেটা আমি দেখাবো। দেখো দেখো কনজুগেট লবণটা কি, দেখো যদি কোনো অ্যাসিড, দেখো একটা দুর্বল অম্ল আমি দিচ্ছি, দেখো CH3COOH, যেমন এখানে যেমন দিয়ে, যে যেমন, যেমন দিয়ে, তাহলে এটা একটা দুর্বল অ্যাসিড প্লাস তার একটা লবণ মানে CH3COONA, তাহলে সোডিয়াম অ্যাসিটেট। এটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড আর এটা হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট। এর নাম হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড বা ইথায়োনিক অ্যাসিড। ইথায়োনিক অ্যাসিড, ইথায়োনিক অ্যাসিড 2 কার্বন না, ইথানোয়িক অ্যাসিড। আচ্ছা উল্টো হয়ে গেছে না, ইথানোয়িক অ্যাসিড হবে, ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। আচ্ছা আর এটা হচ্ছে ইথানো, এটা হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট, সোডিয়াম অ্যাসিটেট, সোডিয়াম অ্যাসিটেট। অথবা সোডিয়াম ইথানয়েড, অথবা সোডিয়াম ইথানয়েডও বলা যায়, সোডিয়াম ইথানয়েডও বলা যায়। তাহলে এটা হচ্ছে কনজুগেট লবণ, এই অংশটা কনজুগেট লবণ। এখন আমার প্রশ্ন হচ্ছে এই কনজুগেট লবণটা কেমনে তৈরি করে সেটা একটু দেখো। যদি কোনো একটা অ্যাসিড, দুর্বল অ্যাসিড, যদি কোনো একটা দুর্বল অ্যাসিড, যদি কোনো একটা দুর্বল অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে, ক্ষারের সাথে বিক্রিয়া করে, যে ক্ষারের সাথে বিক্রিয়া করে, আচ্ছা তাহলে দেখো CH3COONA প্লাস পানি উৎপন্ন হবে। তাহলে এটাকে অনুবন্ধী লবণ বলা হয়, এই অংশটাকে এটা মানে ওই অ্যাসিডটা যদি ক্ষারের সাথে বিক্রিয়া করে তখন লবণ হয়, ওই লবণটার নাম হচ্ছে অনুবন্ধী লবণ। অনুবন্ধী মানে এটার অনুবন্ধী লবণ, দেখো এটার অনুবন্ধী লবণ হচ্ছে এটা, অনুবন্ধী লবণ, অনুবন্ধী লবণ, অনুবন্ধী লবণ, অনুবন্ধী লবণ মানে আসলে এটা থেকে উৎপন্নকারী লবণ, এটা থেকে উৎপন্নকারী লবণটা হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে একটা অম্লীয় বাফারের উদাহরণ, এটা অম্লীয় বাফারের উদাহরণ, এটা অম্লীয় বাফারের উদাহরণ, অম্লীয় বাফারের উদাহরণ, এটা অম্লীয় বাফারের উদাহরণ। সবাই লিখছো? আচ্ছা এবার ফসফেট বাফার একটা আছে, ফসফেট বাফার। ফসফেট বাফারটা হচ্ছে রক্তের একটা বাফার। 2 নম্বর ফসফেট বাফার লেখো, ফসফেট বাফার, ফসফেট বাফার, ফসফেট এমসিকিউর জন্য। এর হচ্ছে H2PO4 মাইনাস প্লাস HPO4 2 মাইনাস, এটা একটা বাফার, এটা একটা বাফার এমসিকিউর জন্য, এমসিকিউর জন্য। এটা একটা অম্লীয় বাফার এমসিকিউর জন্য, ফসফেট বাফার এমসিকিউর জন্য ফসফেট বাফার। আচ্ছা এবার হচ্ছে ক্ষারীয় বাফার প্রস্তুত করব। কি বাফার প্রস্তুত করব? ক্ষারীয় বাফার, হ্যাঁ ক্ষারীয় বাফার প্রস্তুত করব। দেখো
তাহলে বাফারটা কি তৈরি করতে হয় না এমনি অটোমেটিক থাকে? তৈরি করতে হয়। কি করতে হয় বলো? তৈরি করতে হয়। বাফার নাকি অটোমেটিক থাকে? তৈরি করতে হয় বাফারটা, আন্দাজে তো হবে না, এটা মাথায় রাখবা। ওকে, এবার হচ্ছে ক্ষারীয় বাফার প্রস্তুতি। কি বাফার প্রস্তুতি বলো? ক্ষারীয় বাফার লিখবো আমরা, দেখো অম্লীয় বাফার গেলে এবার লিখবা ক্ষারীয় বাফার প্রস্তুতি। লিখো ক্ষারীয় বাফার প্রস্তুতি, ক্ষারীয় বাফার প্রস্তুতি, ক্ষারীয় বাফার প্রস্তুতি। বলো কি বাফার প্রস্তুতি বলো? ক্ষারীয় বাফার প্রস্তুতি। এবার লিখবা ক্ষারীয় বাফার প্রস্তুতি, ক্ষারীয় বাফার প্রস্তুতি। আচ্ছা, তাহলে একটা দুর্বল ক্ষার ক্ষারীয় বাফার প্রস্তুতি কিভাবে? দেখো দুর্বল ক্ষার, সবাই দেখো দুর্বল ক্ষার এবং কনজুগেট লবণ। দেখো দুর্বল ক্ষার প্লাস কি বলো? কনজুগেট লবণ, কনজুগেট লবণ, এক কথা নেই, কনজুগেট লবণ অথবা অনুবন্ধী লবণ, অনুবন্ধী লবণ, অনুবন্ধী লবণ, অনুবন্ধী লবণ। তো এখন আসো দুর্বল ক্ষার কোনটা? যেমন এই যে যেমন, যেমন এক কথা নেই, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা দুর্বল ক্ষার, তার সাথে তার কনজুগেট লবণ হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে এই অ্যামোনিয়াম ক্লোরাইডটা কীভাবে পাবো? লবণ কীভাবে হয়েছে? যদি এটা দেখো, যদি এটা কী থাকে দেখো, যদি এটা এই NH4 OH এর সাথে যদি HCl বিক্রিয়া করে তখন সেটা NH4Cl উৎপন্ন করবে প্লাস পানি, এবং এটা হচ্ছে কনজুগেট লবণ, এটা কনজুগেট লবণ, কনজুগেট লবণ, কনজুগেট লবণ, একটু মাথায় রাখবা। কনসেপ্টটা যদি মাথায় না ঢুকে শেষ, কনসেপ্টটা মাথায় ঢুকতে হবে। সবাই লিখছো? আচ্ছা, এবার একটু খেয়াল করো, রক্তের যে বাফারটা আছে, রক্তের বাফার, রক্তের বাফারটা কোনটা একটু জানা রাখা দরকার, MCQ-তে লাগবে রক্তের বাফার। সবাই একটু লিখো রক্তের বাফার। তাহলে আচ্ছা, আরেকটা বাফার আছে, আরেকটা, এটা এই ক্ষারীয় বাফার আরেকটা আছে, ফসফোনিয়াম ক্লোরাইড, ফসফোনিয়াম হাইড্রোক্সাইড, PH4OH প্লাস PH4Cl, এটাও একটা বাফার, ফসফোনিয়াম হাইড্রোক্সাইড এবং এটা দুইটা মিলে বাফার। এবার আসো রক্তের বাফার, সবাই একটু লিখো রক্তের বাফার, রক্তের বাফার, রক্তের বাফার, রক্তের বাফার। রক্তের বাফার তিন রকমের, একটা হচ্ছে বাইকার্বনেট বাফার, বাইকার্বনেট বাফার, কার্বনেট বাফার, হ্যাঁ একটা হচ্ছে বাইকার্বনেট বাফার। দুই নম্বর হচ্ছে একটা হচ্ছে বাইকার্বনেট বাফার। বলো একটা কি বাফার আবার বলো? বাইকার্বনেট বাফার, হ্যাঁ বাইকার্বনেট বাফার, একটা হচ্ছে বাইকার্বনেট বাফার। দুই নম্বরটা হচ্ছে বাইকার্বনেট বাফার হচ্ছে কি, এই যে কার্বনিক অ্যাসিড প্লাস HCO3 মাইনাস, এটা বাইকার্বনেট বাফার। দ্বিতীয় নম্বর হচ্ছে ফসফেট বাফার, ফসফেট বাফার, H2PO4 মাইনাস প্লাস HPO4 2 মাইনাস, এটা ফসফেট বাফার। তিন নাম্বার হচ্ছে প্রোটিন বাফার, প্রোটিন, এটা তোমাদের শরীরের ভিতরে থাকে। এই তিন ধরনের বাফার থাকে রক্তের মধ্যে, রক্তের মধ্যে তিন ধরনের। রক্তের pH এর মান কত জানো? 7.4, জানো তো? রক্তের pH যদি 0.5 কম হয় তাহলে এটাকে বলে অ্যাসিডোসিস, আর যদি 0.5 বেশি হয় এটাকে বলে অ্যালকালিসিস। অ্যাসিডোসিস মানে অ্যাসিডিক, আর অ্যালকালিসিস মানে কি ক্ষারীয়। আর অ্যাসিডোসিস বা অ্যালকালিসিস যদি হয় মানুষের মৃত্যু ঘটে। মানুষের কি ঘটে? মৃত্যু মানে একদম মরে যাওয়া, শেষ, কথাবার্তা ছাড়া। একটা অ্যাসিডোসিস আর একটা কি অ্যালকালিসিস। বলে একটা অ্যাসিডোসিস আর একটা কি অ্যালকালিসিস, আর বলে একটা অ্যাসিডোসিস আর একটা কি অ্যালকালিসিস। ওকে ফাইন। তাহলে একটা ফসফেট বাফার, প্রোটিন বাফার, বাইকার্বনেট বাফার, মনে থাকবে কিনা বলো?
থাকবে কিনা বলো? ফাইন। এগুলো হচ্ছে কার বাফার আবার বলো? রক্তের বাফার। কার বাফার আবার বলো? রক্তের বাফার। ওকে ফাইন। এবার আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে বাফারের ক্রিয়া কৌশল। বাফারে কি বলো? তা এবার হচ্ছে আমরা শিখবো বাফারের ক্রিয়া কৌশল। সবাই লিখো বাফারের ক্রিয়া কৌশল। বাফারের ক্রিয়া কৌশল। ক্রিয়া কৌশল। ক্রিয়া কৌশল মানে বাফার কিভাবে প্রতিরোধ করে। তাহলে প্রথম হচ্ছে অম্লীয় বাফার। কি বাফার বলো? অম্লীয় বাফার। অম্লীয় বাফার। আচ্ছা একটু মাথায় রাখো, বাফারের ক্রিয়া কৌশল ব্যাখ্যা করতে গেলে পরীক্ষাতে দেখো কতবার আসছে, কতগুলো বোর্ডে আসছে, একটু দেখো এদিকে দেখো। প্রত্যেকটা বোর্ডে মানে এটা আসছে কনফার্ম। তোমাদেরকে এটার গুরুত্বটা আমি বুঝাচ্ছি। দেখো এই প্রত্যেকটা বোর্ডে এটা আসছে। দেখ এদিকে দেখা, প্রতিটা বোর্ডে এটা আসছে। এই আমাদের মের 12 তারিখ থেকে, মের 12 তারিখ মানে রবিবার, রবিবার দুপুর 2টা থেকে 3টা। মের 12 তারিখ রবিবার দুপুর কয়টা থেকে কয়টা? দুপুর 3টা থেকে, সরি 2টা থেকে 3টা আমাদের সেকেন্ড পেপার শুরু করে দিচ্ছে একটা ব্যাচ। কেন? কারণ আমাদের সময়টা খুবই কম, হাতে নাই। জানো তো সময়টা নাই যে, কেন বলো? কারণটা হচ্ছে সেকেন্ড ইয়ারটা তোমার চোখের পলকে চলে যাবে, মাত্র অল্প সময় পাবা। যারা ভর্তি হবা তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবে, ওই বেচে আমরা ক্লাসটা শুরু করে দেবো। কত মেয়ের কয় তারিখে? 12 তারিখ। এইগুলো চলবে, আবার এগুলোতে আবার পরীক্ষা নেব। মানে এই বেচগুলো বাদ দিচ্ছি না। এই বেচগুলোতে কী করব? আমাদের তো এটা এই সপ্তাহ বা আগামী সপ্তাহে শেষ হয়ে যাবে। আগামী সপ্তাহে এই শেষ। কি শেষ হবে? শেষ হবে। আমরা তারপরও আলাদা আলাদা করে তোমাদেরকে কি করব, সলভ ক্লাস দেবো। তারপরে চেষ্টা করবো আর যেটা যেটা প্রবলেম এর পরীক্ষা নেবো। কী নেবো বলো? পরীক্ষা নেবে, পরীক্ষার প্রবলেমগুলো সলভ করবো ইনশাল্লাহ। এই শুনো, আর আগামী শুক্রবার তো আসছে তো সবাই। শুক্রবার কয়টায় আসবা? 10:30টায়। কয়টায় বলো? 10:30টায় তোমরা আসবা। মানে তোমাদের একটা চিরকুটে তোমরা লিখে নেবে তোমাদের প্রবলেমগুলা। এই একটা চিরকুটে তোমাদের পড়াশোনা সংক্রান্ত বা যে কোনো কিছু লিখে তুমি আমাকে সাথ দিবা, আমি ওখান থেকে দেখে কথা বলবো। ঠিক আছে? তোমার সাথে কথা বলবো ইনশাল্লাহ। আগামী কি বার? শুক্রবারে তোমরা আসবা। ঠিক আছে? এটা মনে থাকে যাতে। আচ্ছা এবার আসে কথা নেই, এই কথা নেই। এটা ঢাকা বোর্ড 2000 কত সাল? 23 সাল। দেখ এদিকে তাকা, এই কোশ্চেনটার দিকে তাকা। এটা এবং এটা মিলে কি হবে? বাফার দ্রবণ হবে। কি দ্রবণ হবে বল? তো দেখ উদ্দীপকের 1 ও 2 পাত্রে মিশ্রিত করলে সামান্য ক্ষার যোগ করলে পিএইচ এর পরিবর্তন হবে কি? তার মানে কি বাফার দ্রবণের কৌশল ব্যাখ্যা করতে বসে। কি ব্যাখ্যা করতে বসে? কৌশল। একটা প্রশ্ন। এবার দেখ এরপরে কোশ্চেনটা দেখ, কোন বোর্ড এটা? ময়মনসিংহ। দেখ ময়মনসিংহ বোর্ডেও আসছে। প্রত্যেকটা বোর্ডে দেখ এই যে বাফার দ্রবণ, এই যে এখান থেকে আসছে কত নাম্বার? এই যে বাফার দ্রবণ 1 ও 2 নং পাত্রে মিশ্রিত করে সামান্য পরিমাণ অ্যাসিড বা যোগ করলে পিএইচ এর পরিবর্তন হবে কি? তার মানে কৌশলটা আসছে, দেখছস তো? তার মানে এটা তোমাদের পরীক্ষা অবশ্যই আসবে। এটাতে ইনফিনিটিভ স্টার দিবা, মানে চলে এসছে, এটা কনফার্ম। এই কৌশলটা এখন যে কৌশলটা বলছে সেটা। এখন দেখো এরপরে কোশ্চেনের দিকে দেখো। এটা কি বোর্ড? দেখ রাজশাহী বোর্ডে আসছে। দেখ রাজশাহী বোর্ডে আসছে। দেখ আমি না দেখে বলতেছি, বল। এই যে সামান্য, এই দুটোটা মিলে বাফার হবে। দেখ সামান্য যোগ করলে পিএইচ এর মানের পরিবর্তন হবে কিনা ব্যাখ্যা করো। তার মানে বাফারের ক্রিয়া কৌশল। তার মানে কার ক্রিয়া কৌশল বল? কয়টা বোর্ড পাইছি? 3টা বোর্ড। বল তুই একটা বোর্ডের নাম বল, আমি ঠিক করে দিই। আসছে ওইটা, ওখানে ওই বোর্ডে আসছে। তুই যেটা বলবি সেটা তো আসছে। বল কি বোর্ড? বল না। নোয়াখালী বোর্ড। নোয়াখালী বোর্ড না? কোন বোর্ড বল? বলো তাড়াতাড়ি বলো। কোন বোর্ড? তোমার বাড়ি দিনাজপুর, কক্সবাজার, মাঝামারি এখানে নাই। তোমার বাড়ি কোথায়? 2000। তোমার? সাতকাইন্যা। তোমার? মহেশখালী। তোমার? আরে সাতকাইন্যা। তোমার? ও মাই আল্লাহ রে। তোমার কত? তারপর তোমার? ফটিকছড়ি। তোমার? 147। তোমার? কিশোরগঞ্জ। ও আল্লাহ, অষ্টগ্রাম আছে না ওখানে? অষ্টগ্রাম একটা আছে না? বড় এখানে বাড়িতে যাও না? আমাকে দাওয়াত দিও গেলে। কিশোরগঞ্জে অষ্টগ্রাম আছে না, অনেক সুন্দর নাকি? এটা রাষ্ট্রপতির এলাকা সম্ভবত, মানে সাবেক রাষ্ট্রপতি। এই তোমার বাড়ি? এই চিটংয়ের বাইরে কে কে আছিস? সাতল। চিটংয়ের বাহিরে? বাইরে মানে কি? চিটং জেলার বাইরে। হবিগঞ্জে কে? ওরে তুই আমার দাওয়াত দিস হবিগঞ্জ। এই তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি নিউ ক্যালি। নিউ ক্যালি। তোমার বাড়ি?
টাঙ্গাইল, ওরে আমি গিয়েছি টাঙ্গাইল, বগুড়া টাঙ্গাইলের উপর দিয়ে যাইতে হয়। তারপর টাঙ্গাইলের শাড়ি পাওয়া যায়, নিয়ে আসিস আমার জন্য একটা। টাঙ্গাইলের শাড়ি বিখ্যাত না? আমি পরবো এটা তো বলিনি, আমার জন্য নিয়ে আসতে বলছি। আমি পরবো এটা বলছি? তোরা যেভাবে বলতে মনে হচ্ছে আমি পরবো। কিসে সেটা লোক আছে। আরেকজন কে বাড়িকার, আর আরেকজন কোথায়? কুমিল্লা, চাঁদপুর কে? হায় হায়, তোরা এমন এক জেলায় বাস করস যেখানে সৌদি আরবের সাথে ঈদ করে, ঠিক না? সবাই না, কয়েকটা গ্রাম। কয়টা গ্রাম তোমাদের গ্রাম আছে তার মধ্যে? হায় হায়, কি করলে? এত বড় ঐতিহ্যের মাঝে তুমি না থাকতে পারলে তো শেষ। আচ্ছা আসো এবার, তার মানে যে কোনো বোর্ডে আসবে, দেখো আমি এটা, এই বোর্ডের নাম কি বলো? দিনাজপুর বোর্ড। দেখো দিনাজপুর বোর্ডে আমি দেখি একটা প্রশ্ন দেখি, সেখানেও আসছে, কনফার্ম আসছে। দেখ এই যে 1 ও 2 মিশ্রিত করলে দ্রবণে পেয়েছে কি, দেখ ক্ষারের কোনো পরিবর্তন হবে। তার মানে এটা আসবে যে কনফার্ম, মানে কনফার্ম আসবে, চলে আসছে মনে করো, চলে আসছে মনে করো কনফার্ম। তাহলে এটা একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা, এই একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। দেখো এদিকে দেখো, কথা বলিও না। দেখো এখানে আমরা দেখো একটা উদাহরণ দিচ্ছি। প্রথমে এখান থেকে আসো, এই যে এখান থেকে বাফারের ক্রিয়া কৌশল, তোমাদের কাছে শীট আছে না সামনে? আমি বুঝিয়ে দিব প্রথমে, তারপরে তোমরা ইয়া করো। আর প্রথমে বুঝিয়ে দেবো, দেখো প্রথমে বুঝে, আগে মাথায় তারপরে কোথায় বল? খাতায়। আগে একদম ভালো করে বুঝিয়ে দেবো, তারপরে তোরা লিখবি। দেখ বইটা উল্টা, তোদের একটা শীটটা উল্টা, শীটটা দিছি উল্টা। দেখ এদিকে দেখা, এই বাফারের কৌশলটা যখন ব্যাখ্যা করতে হয় তখন অবশ্যই তোমাকে একটা বাফার কল্পনা করতে হবে, মানে তোমাকে একটা বাফার ধরে নিতে হবে। মনে করি ইথানোয়িক অ্যাসিড এবং সোডিয়াম ইথানোয়েট, এই দুইটা মিলে একটা কি হয়েছে বলো? বাফার। এটা ধরে নিবা, তুমি ধরে নিবা। তো ধরে নিলে দেখো এই দুইটা মিশ্রণের মধ্যে বা দোনোটার মধ্যে আয়ন কয়টা বলো? 3টা আয়ন, কারণ এসিডেড আয়ন এবং এখানে এসিডেড আয়ন একই, রাইট? তাহলে দেখো এই একটা আয়ন, এই একটা আয়ন, তাহলে সব মিলে কয়টা আয়ন পাইছো? 3টা। ব্যাডমিন্টন খেলাতে, ব্যাডমিন্টন খেলো না, সেখানে তুমি দেখবা যে বল যার কাছে, মানে সরি, কর্ক যার কাছে আসে সে প্রতিরোধ করে, কথাটা এরকম না? মানে যার কাছাকাছি আছে সেই প্রতিরোধ করে। এটা অনেকটা তা, যে কোনো একটার মধ্যে যে কোনো একটা এগিয়ে আসবে, এগিয়ে এসে সেটা প্রতিরোধ করবে। এবং কে এগিয়ে আসবে সেটাই এখন আমরা দেখব, মানে কে এগিয়ে আসবে সেটাই আমরা দেখব। তাহলে তুমি একটু প্রথমে বেসিকটা বুঝে নাও, আমি প্রথমে বুঝাই তোমাকে, তারপর দেখো। দেখো আমার এখানে বাফারটা কি বলো তো, বুঝে নাও প্রথমে। তুমি তোমার এখান থেকে CH3COOH প্লাস CH3COONA, এই দুটোর মধ্যে দেখো CH3COOH কে যদি ভাঙি তাহলে CH3COO মাইনাস প্লাস H প্লাস। আবার যদি CH3COONA এটাকে যদি ভাঙি তাহলে উভমুখী চিহ্ন দেবো। কেন এটা উভমুখী চিহ্ন দেবো কেন বলো তো? কারণ এটা উভয় দিকে কী হয় বলো, মানে এটা কি উভমুখী বিক্রিয়া বলে। আবার এটা একমুখী কেন? কারণ এটা বিয়োজিত হওয়ার পর আর চেঞ্জ হয় না। তাহলে এখানে দেখো CH3COO মাইনাস প্লাস Na প্লাস। আচ্ছা এবার আসো, যদি এই দুটোটা মিলে কি দ্রবণ বলো? বাফার দ্রবণ। দুটোটা মিলে কি দ্রবণ? এখন যদি আমি H প্লাস দিই, এই মিশ্রণের মধ্যে H প্লাস দিই, কি দিই আবার বলো? তাহলে এই H প্লাস দেওয়ার সাথে সাথে তার মানে অ্যাসিড যোগ করছি। H প্লাস মানে কি যোগ করছি বলো? অ্যাসিড যোগ করার সাথে সাথে এই লবণের এই আয়নটা তার কাছে এগিয়ে এসে CH3COOH যৌগ তৈরি করবে। এটা যখন যৌগ তৈরি করবে এটা কি অ্যাসিড বলো? দুর্বল অ্যাসিড। কি অ্যাসিড বলো? দুর্বল অ্যাসিড। আর এটা দুর্বল অ্যাসিড হওয়ার কারণে সেটা মিশ্রণে আর বিয়োজিত হবে। তো এটা যদি বিয়োজিত না হয় তাহলে খপ করে কারে ধরে ফেলছে? শাহিনকে ধরে ফেলছে না, শাহিন নটির ফোলাকে ধরে ফেলছে। আমাদের একটা ইয়াসানে দেখছো সেটা, এই শাহিন নটির ফোলাকে ধরে রাখ, কিন্তু একটা ভিডিও দেখোস নাই, খপ করে ধরে ফেলছে। তাহলে এখানে খপ করে কে ধরবে? এইখানে যখন H প্লাস দিবি খপ করে এরে ধরে ফেলে এরে তৈরি করবে, পরে তুই আর যাইস না, বদ্দার তুই আইসস এখানে থাক, আর কোনো মিশ্রণকে ঝামেলা করিস না। তাহলে এই সাথে সাথে এর ধরে আর মিশ্রণে pH এর মানের পরিবর্তন হইতে দেবে। তাহলে দেখো ধরে ফেলছে তো পুলিশ পাহারাদারের মতো, তার মানে H প্লাস দিছ সাথে সাথে সে প্রতিরোধ করে ফেলছে। একটা গেলো। এবার যদি OH দাও, এই যে OH দাও মানে ক্ষার দাও, তখন সে কি করবে? এর সাথে OH থেকে আর একটু দূরে দিই, আর একটু ইয়া দিই, দাঁড়াও একটু কাছাকাছি দিই। এই OH যদি আমি এখানে দিই, মানে OH-টা আমি দিই মানে ক্ষার যোগ করলাম, তাহলে ঠাস করে এর সাথে বিক্রিয়া করে পানি তৈরি করে ফেলবে। তাহলে OH-কে সে আর বাধা মানে OH-কে সে আর কি করবে না বলো? মিশ্রণে প্রভাব রাখতে দেবে না। তাহলে এখানে OH দিয়ার সাথে সাথে পানি তৈরি হয়ে গেছে। তো পানি তৈরি হলে মিশ্রণের pH এর মানে আর কোনো পরিবর্তন হয় না, কিন্তু এখানে একটা ঝামেলা আছে, H কমে গেছে না? H কমে গেছে না? আচ্ছা H যদি কমে যায় এটা কি সম্পূর্ণ বিজিত হয়েছে? এটা দুর্বল অ্যাসিড না? দুর্বল অ্যাসিড কিনা বলো? তার মানে এটা সম্পূর্ণ কি হয় না বলো?
আর এটা যদি বিয়োজিত না হয় তাহলে কিছু পরিমাণ যদি কমে যায়, যতটুকু দিছে ততটুকু যদি কমে যায়, লাশ হাতেলিয়ারের নীতি অনুসারে এখান থেকে কিছু বিয়োজিত হবে না? লাশ হাতেলিয়ার নীতি সাম্য রক্ষা করতে চায় না? চাই কিনা বল না? এটাকে আমি সকালবেলা উদাহরণ দিয়েছি এরকম, মনে কর তোর আম্মা অনেক কিপটা, তোর 1 টাকা দিছে, তো তুই এটা কোনো কারণে খরচ করে ফেলছিস, এই খরচ করার পর তোর আম্মা আবার তোকে আরেক টাকা দেবে, ফলে তোর টাকার কোনো পরিবর্তন হবে না, প্রতিরোধ করা গেছে। তো তাহলে এখানে এইটা দূর বলেছি, তার মানে কি এটা সম্পূর্ণ বিয়োজিত হয়? তাহলে যেতটুকু বিয়োজিত হয়েছে সেটা যদি অভাব হয়ে যায়, দেখেন এখান থেকে একটু বিয়োজিত হয়ে একটুখানি বিয়োজিত হয়ে ওই মিশ্রণের সাম্যতা কি করবে? রক্ষা করবে, ফলে মিশ্রণের পিএইচ এর মানে কোনো পরিবর্তন হবে না। তাহলে তুই একটু মাথায় রাখ, আমি একটা অ্যাসিড ধরলাম, মানে একটা বাফার দ্রবণ ধরলাম, এই বাফার দ্রবণের মধ্যে অ্যাসিড যোগ করলেও প্রতিরোধ করবে, ক্ষার যোগ করলেও প্রতিরোধ করবে। এখন পরীক্ষার খাতায় তোরা কীভাবে লিখবি? পরীক্ষার খাতায় তোকে হয় বলবে অ্যাসিড যোগ করলে কী ঘটে ব্যাখ্যা করো, তাহলে তুই খালি একটা ব্যাখ্যা করলে হবে, এটা ব্যাখ্যা করলে হবে, এটা ব্যাখ্যা করলে হবে। এবার তোকে যদি ক্ষার যোগ করে তাহলে তুই এটা ব্যাখ্যা করলে হবে, কিন্তু তোকে যদি দোনোটা যোগ করলে তাহলে এটার জন্যও করতে হবে, এটাও করতে হবে, মানে দোনোটাই হিসেব করে তোকে দেখাতে হবে। এটা নির্ভর করে কিসের উপর? প্রশ্নের উপর। কিসের উপর বল? যেমন এই কোশ্চেনটার দিকে তাকা, এই কোশ্চেনটার দিকে তাকা, এই কোশ্চেনটা কী বলছে বলতো? এটা কই কত নাম্বার? কত নাম্বার? এই যে এখানে দেখ, এখানে সামান্য কি যোগ করলে অ্যাসিড বা ক্ষার, আমরা দুইটাই যোগ করতে বলছে, তার মানে দোনোটা হিসাবটা দেখাতে, দুইটাই দেখাতে হবে। এখন তোকে বল, যেটা সবচেয়ে বড় সমস্যা পরীক্ষাতে, কখনো তো তোর স্পেসিফিকলি এখানে কি তোকে বলছে, দেখ তো একটু খেয়াল কর, এখানে কি তোকে বলছে, মানে তোকে বলছে কিনা দেখ, যে ইথানোয়িক অ্যাসিড আর সোডিয়াম ইথানয়েড কি দেওয়া আছে? না। তার মানে বাফারটা এটা আরেকটা বাফার, এটা কি বাফার বল? আরেকটা বাফার হতে পারে। এখন মনে কর এটা ডিপেন্ড করবে কিসের উপর বল? প্রশ্নের উপর, মানে প্রশ্নে কী চাচ্ছে সের উপর ডিপেন্ড করবে। এখন আমরা বেসিকটা তো আগে জানতে হবে, তো বেসিকটা যদি লিখতে চাই আমরা তাহলে খাতায় তাহলে এইভাবে লিখবো, দেখ এইভাবে লিখবো, দেখ দেখ সবাই একটু খাতায় লিখে তাহলে প্রথমে দেখ অ্যাসিড প্রতিরোধ সামান্য স্প্রেস যোগ করলেই দেখছস কিনা, এটার সাথে বিক্রিয়া করে কি তৈরি করে ফেলবে? অবিয়োজিত কি তৈরি করবে? ইথানোয়িক অ্যাসিড। আর ইথানোয়িক অ্যাসিডটা দুর্বল বলে এটা সম্পূর্ণ কী থাকে? অবিয়োজিত থাকবে, ফলে পিএইচ এর মানে কোনো কী হবে না? পরিবর্তন হবে। একটা কারণ যেটা আমি ব্যাখ্যা করলাম এতক্ষণ ধরে। আবার দেখ ক্ষার প্রতিরোধ, তার মানে ক্ষার দিলে কি আগে আসবে বল? এস প্লাসটা আগে আসবে। তো এস প্লাসটা কী করতেছে বল? বিক্রিয়া করে কি তৈরি করে? পানি। তো পানি তৈরি করে ফলে মিশ্রণে পিএইচ এর মানে পরিবর্তন হয়, কিন্তু সামান্য পরিমাণে এস প্লাস। তো এই কারণে লাশ হাতেলি নীতি অনুসারে অবিয়োজিত, এই যে অবিয়োজিত CH3C ডাবল এইচ কিছুটা বিয়োজিত হয়ে এস প্লাস উৎপন্ন হয়, ফলে এইচ এর মানে কি হয়? ফলে পিএইচ এর মানে কোনো পরিবর্তন হয় না। এভাবে পরীক্ষার খাতা লিখতে পারবা তো? আর শর্টকাটে এইভাবে লিখতে পারবা, অথবা আমি যেভাবে দেখা দিছি, আবার কীভাবে দেখা দিছি বলো? এইভাবে লিখতে পারবা, বুঝতে পারছি? তাহলে কষ্ট করে প্রথমে এটা লিখো, 3ভাবে লিখতে পারবা, 1ভাবে 2ভাবে 3ভাবে, তাহলে এটা পরীক্ষার খাতা এইভাবে লিখবা, তাহলে সুবিধা হবে। সবাই লিখো, দয় লেখো, অম্লীয় ব্যাপার এটা লিখো, তাড়াতাড়ি লিখো, খাতা লিখো, দেখে দেখে লিখো, তোমার শীত থেকে দেখে দেখে লিখো, শীত থেকে দেখে দেখে লিখো, তারপর খালি ব্যাপারটা বুঝে দেবো, শীত থেকে দেখে দেখে লিখো, শীতে আছে, হ্যাঁ পুরোটা এতটুকু পর্যন্ত লিখবা। এটা তো শর্টকাট, এটা কি ক্যাট বলো? এটা কি ক্যাট বলো? মানে এটা লিখলে এটা লেখার দরকার নাই পরীক্ষায়, বুঝো না কথা? এটা সংক্ষেপে, মানে সংক্ষেপে এভাবে লিখা যায়। দেখো সবাই লিখো, দ্রুত লিখো, সামনে শীত আছে না, এই খাতা লিখে ফেলো, কারণ পরীক্ষা তো লিখতে হবে, পরীক্ষা তো লিখতে হবে। হ্যাঁ দ্রুত দ্রুত দ্রুত, কথা বলিও না, দ্রুত দ্রুত লিখো। হামিম, হামিম পানি পানি ঠান্ডা একটু, এই পানিটা দাও তো, এ আদনান পিছনে পাঠাবে। বুঝে বুঝে লিখো, না বুঝলে আমাকে বলিও, না বুঝলে আমাকে বলিও, না বুঝলে আমি হেল্প করবো, সমস্যা নেই। এখানে লাশ হাতেলি নীতির ব্যাপারটা বুঝছো কিনা সেটা বলো, দেখিও, এটা না বুঝলে আবার হবে না।
আচ্ছা স্যার, তাহলে সংক্ষেপে কিভাবে লিখবা বলো? বলো সংক্ষেপে কিভাবে লিখবা? কিছুক্ষণ আগে যেভাবে দিছি সেভাবে লিখবা সংক্ষেপে। তোমাদের সামনে সবার শীট পাইছো না? হ্যাঁ, শীটের মধ্যে আছে, দেখো। আচ্ছা, পরীক্ষাতে সবসময় এই ব্যাপারটা নাও থাকতে পারে। মনে করো একটা ব্যাপার থাকলো পরীক্ষাতে, দেখো পরীক্ষাতে সবাইকে এটা লিখে হয়েছে, এদেরও লিখে হয়েছে কিনা? লিখা না হলে তোরা দেখে লিখে নিস আছে কিনা, নাকি পারবি নাকি পারবি না বল? পারবি, আচ্ছা ফাইন। এদিকে দেখা, সংক্ষেপে যদি লিখিস তাহলে সংক্ষেপে কীভাবে লিখতে পারিস? এইভাবে লিখতে পারিস সংক্ষেপে, মানে এইভাবে সমস্যা নেই। এখন দেখ পরীক্ষাতে যদি এরকম থাকে, দেখ HA প্লাস MA এই দুটোটা মিলে বাফার হয়, এই দুইটা মিলে কী দ্রবণ হয় বল? বাফার দ্রবণ হয়। তখন তোকে প্রতিরোধ কীভাবে করবি দেখ, এটা একটু সংক্ষেপে লিখতে হবে। দেখ HA যদি ভাঙে, দেখ HA যদি ভাঙে তাহলে কী হবে বলতো? H প্লাস, তারপর কী হবে বল? A মাইনাস। আর MA যদি ভাঙে তাহলে M প্লাস, তারপর কি মাইনাস হবে বল? A মাইনাস। এখন এই জায়গাতে যদি তুই OH যোগ করস, দেখ এই OH যোগ করস, তাহলে এই OHটা এর সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে বল? পানি তৈরি করবে। আর এই জায়গায় যদি H প্লাস যোগ করস, তাহলে এর সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? HA। তাহলে কি লিখবি বল? অবিয়োজিত। কি লিখবি বল? তাহলে কোনো প্রশ্ন যদি সাংকেতিকভাবে দেওয়া থাকে তাহলে আনসারটা করতে পারবি? এখন তো এটা ভেঙে লিখতে পারবি কি না? মানে এটা হচ্ছে যদি প্রশ্নে কখনো সাংকেতিকভাবে আসে, এক্সট্রা এটা এক্সট্রা, মানে বুঝার জন্য জিনিসটা। কারণ পরীক্ষাতে সবসময় তো একই উদাহরণ দেবে না, দেবে ওই ভিন্ন উদাহরণটা তোকে পারতে হবে, দ্যাটস ইট। হচ্ছে অম্লীয় ব্যবহার করে এক্সট্রা লিখে ফেল। জি স্যার। সবাই লিখছো? সবাই লিখছো কিনা বলো? সবাই লিখছো কিনা বলো? আচ্ছা ফাইন। এবার দেখো ক্ষারীয় বাফার প্রতিরোধ, এটা বুঝিয়ে দেবো, তোমরা বাসায় করবা, আর এটা বুঝিয়ে দিচ্ছি, শুধু বাসায় করিও। দেখো ক্ষারীয়, সবাই একটু খাতার মধ্যে শুধু লিখো, আর বাসায় আমি বাকিটা তোমরা বাসায় লিখিও। আগে লিখো সবাই ক্ষারীয় বাফারে ক্রিয়া কৌশল। সবাই লিখো ক্ষারীয় বাফারে ক্রিয়া কৌশল। সবাই লিখো ক্ষারীয় বাফারে ক্রিয়া কৌশল। ক্ষারীয় বাফারে ক্রিয়া কৌশল। ক্ষারীয় বাফারে ক্রিয়া কৌশল। লিখছো সবাই? আচ্ছা এবার একটু দেখো আয়ন কয়টা আছে এখানে বলো তো? এটা একটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইড আয়ন। আয়ন কয়টা আছে বলো? 3টা। তাহলে এখন আসো আমরা মুখে মুখে বলি। H প্লাস যদি যোগ করি কার সাথে বিক্রিয়া করবে? ফলে কি হবে বলো তো? মিশ্রণ OH কমে যাবে না? ফলে লাল সাথের নীতি অনুসারে এখান থেকে বিজিত হয়ে OH এর সাম্যটা কি করবে? রক্ষা করবে। শেষ, একটা কাহিনী। আবার মিশ্রণে যদি তুমি কি যোগ করো? OH যোগ করো, তাহলে সে কার সাথে বিক্রিয়া করবে? তাহলে কি তৈরি করবে বলো? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। ফলে এটা অবিয়োজিত থাকবে। এটা দুর্বল অ্যাসিড যে দুর্বল খাদ্যে কি থাকবে বলো? ফলে মিশ্রণের pH এর মানে কোনো পরিবর্তন হবে না। একদম আবার বলছি, যদি তুমি এখানে কি যোগ করো বলো? H প্লাস যোগ করো, তাহলে এটার যে আছে OH আছে, এই OH এর সাথে H প্লাস যুক্ত হয়ে কি তৈরি করে ফেলে বলো? পানি। এই দুইটার মধ্যে আয়ন কয়টা? 3টা না? তো 3টার মধ্যে যদি এসিড যোগ করে, দেখো এই দেখো এই H প্লাস যদি যোগ করো, এই যে H প্লাস যোগ করো, তাহলে H প্লাস আর এটা যুক্ত হয়ে কি তৈরি করে ফেলে বলো? সামান্য এসিড যোগ করা মানে কি যোগ করা? H প্লাস যোগ করা। তাহলে পানি হয়ে গিয়ে OH এর সাথে বিক্রিয়া করে যখন পানি হবে, OH এর পরিমাণ কমে যাবে না? কারণ OH এর উপরে তো নির্ভর করে মিশ্রণের pH টা। খেয়াল করো, একটা বাফারের নির্দিষ্ট pH আছে,
ওই পিএইচ এর মান কখন পরিবর্তন হবে? যখন তার মধ্যে থাকা ওএইচ বা এইচ প্লাসের গণমাত্রার পরিবর্তন হবে। তো যেহেতু ওএইচটা কমে যাচ্ছে, তাহলে পিএইচ এর মানে পরিবর্তন হয়ে যাওয়ার কথা। তাহলে সাম্য রক্ষা করার জন্য কি করবে বলো? এই জায়গা থেকে কিছু কি হবে? বিয়োজিত হবে, যেটা আগে দিয়েও বলছিলাম। গেল এটা ক্ষার, এটা কি প্রতিরোধ গেছে? অ্যাসিড প্রতিরোধ। কি প্রতিরোধ বলো? অ্যাসিড প্রতিরোধ। এবার আসো ক্ষার প্রতিরোধ। তাহলে ক্ষার প্রতিরোধ করলে কি হবে বলো তো? ওইচ যদি যুক্ত করো, তাহলে এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে ওইচ যুক্ত করে কি তৈরি করে ফেলবে? ফলে এটা কি থাকবে? অবিয়োজিত। কি থাকবে? আর অবিয়োজিত যদি থাকে, তাহলে পিএইচ এর মানে কোনো পরিবর্তন। তাহলে পরীক্ষাতে যে এটা আসে, বুঝছো তো? এবার একবার দুইবার না, অনেকবার আসছে এটা, এবং এটা কনফার্ম মাথায় থাকা লাগবে। যদি ভুল করে শেষ, সোজা কথা, ভুল করলে শেষ, এটা কোনোভাবেই ভুল করা যাবে না। এটা আসবে যে কনফার্ম থাকো, আসবে যে কি থাকবে বলো? কনফার্ম থাকো। এটা কয়টা স্টার দিছো বলো? ইনফিনিটি স্টার দিতে হবে। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এই এটা অফ করো।